নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি পশ্চিমবঙ্গে সম্পর্কিত যে সমস্ত জিকে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে। টোটাল এই সিরিজের মধ্যে 121টি এমসিকিউ এর কোয়েশ্চেন পাবে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে থাকবে এবং পশ্চিমবঙ্গের আর্ট কালচার যত যা কিছু পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সবই কিন্তু এই একটি টপিক এর মধ্যেই কিন্তু কভার করে দেওয়া হবে। এই টোটাল 121টি প্রশ্ন যদি তোমরা করে যাও, তো মোটামুটি আমাদের রাজ্যে যে সমস্ত এক্সাম, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডিতে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গ থেকে যা জিকে কোশ্চেন আসবে, সেটা আর্ট অ্যান্ড কালচার হোক বা অন্যান্য, সেগুলো কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো প্রশ্ন আমাদের শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের জন্য জিকে তো আমরা করিয়েই দিচ্ছি, এবং তোমাদের ম্যাথের যে সেকশনটা রয়েছে তার জন্য এই বইটা তোমরা পড়তে পারবে। এটা কিন্তু বাংলা ভাষায় সুবীর দাসের ছায়া প্রকাশনীর বইটি রয়েছে, একদম লেটেস্ট এডিশন। ঠিক আছে, ভালো বই, এখান থেকে ডাইরেক্ট কমনও চলে আসে। পরবর্তী রিজনিংয়ের জন্য যেটা রয়েছে সেটা রেলের জন্য গুরুত্বপূর্ণ, রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডিও। তো রিজনিং যেটা কিন্তু আর.এস. আগরওয়ালের রয়েছে, সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এছাড়া এটা তো তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি চলে এসেছে, ক্লার্কশিপের এক্সাম। এছাড়া যারা যারা তোমরা ডব্লিউপি এসআই বা কলকাতা পুলিশের এসআই দেবে, কলকাতা পুলিশের এসআই আমাদের চলে এসেছে, আর হাতে টাইম নেই। সুতরাং ডব্লিউপি এসআই বা অন্যান্য যে সমস্ত এক্সাম তোমরা যেগুলো দেবে, এবং পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস আপকামিং যেগুলো দেবে, তোমাদের নতুন নোটিফিকেশনও আসছে, তার জন্য কিন্তু তোমরা মেন্সের জন্য এই বইটা ফলো করতে পারো। সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, এবং সবথেকে ভালো একটি বই রয়েছে বাংলা ভাষায় ডব্লিউবিসিএস এর জন্য এবং অন্যান্য রাজ্যের এক্সামের জন্য, এই ম্যানুয়াল বইটি, এই বইটিরও লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এছাড়া তোমরা যারা যারা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি এক্সামটা দিয়েছো, এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমাদের সকলকে কিন্তু একটা কাট অফের রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে নেবে তোমরা, এবং সেই কাট অফ যদি তোমাদের মিলে যায় তাহলে তোমরা মাঠে চলে যাবে। এবং তোমরা কিন্তু অবশ্যই এই যে জুতোটা তোমাদেরকে দেখানো হচ্ছে এখানে, এই জুতো পরে যদি প্র্যাকটিস করো, এটা কিন্তু সবথেকে বেস্ট রেকমেন্ড করছি। ক্যাম্পাসের হ্যারিকেন যে জুতোটি রয়েছে, মোটামুটি 900 কাছাকাছি তোমাদের প্রাইস রয়েছে, তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারবে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে কোনো লিঙ্কে থেকে তোমরা ফ্লিপকার্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু ক্যাম্পাস হারিকেন বলে সার্চ করবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ওটা কিনে নিতে পারবে। এই বইটা কিন্তু এই তোমাদের যে জুতোটা রয়েছে না, এটা কিন্তু বেস্ট কিন্তু এখনও পর্যন্ত, কারণ এর ভেতরে কিন্তু মেমোরি সোল ইউজ করা হয়েছে, যেটা তোমাদের কোনো রকম পায়ে ব্যথা কিন্তু হবে না। সুতরাং চলো এবার আমরা আমাদের প্রশ্ন উত্তরে ফিরে আসি। তোমাদেরকে ফার্স্টে এটা বলে দিলাম কারণ অনেকে বারবার কমেন্টে জানাচ্ছিল, তাই। ঠিক আছে, তো চলো আমাদের প্রথম এখান থেকে ক্লাস শুরু হচ্ছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের জিকে সম্পর্কিত ক্লাস, যেখান থেকে প্রশ্ন তোমরা ডাইরেক্ট কমন পাবে, আর টোটাল 121টার মধ্যে 60টা প্রশ্ন আজকের ক্লাসে থাকবে, এবং পার্ট 2টা পরের দিন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? অপশান 4টে রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ, রাইট অ্যান্সার হয়ে যাবে শহীদ মিনার, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে আদালত, অবশ্যই প্রতিটা রাজ্যেরই কিন্তু হাইকোর্ট যেটা রয়েছে সেটা কিন্তু সর্বোচ্চ আদালত, আর ভারতের সর্বোচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট রয়েছে। এখানে রয়েছে কলকাতা হাইকোর্ট, এটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? অবশ্যই কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা করা হয়েছিল ইম্পর্টেন্ট রয়েছে। সেই সময় বোম্বে হাইকোর্টও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 1862 সালে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু সবথেকে প্রাচীনতম হাইকোর্টের মধ্যে পড়ছে। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এক্ষেত্রে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশান নাম্বার ডি, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশান নাম্বার ডি, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন। যদি প্রশ্নে বলা হয় ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কি, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কোনটা রাইট অ্যান্সার হবে। অপশান তোমাদের এখানে দেওয়া নেই, কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, কারণ এটা কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি কিন্তু ভারতের প্রথম রেলমন্ত্রীও ছিলেন, মহিলা রেলমন্ত্রী প্রথম, মমতা ব্যানার্জি, অপশান নম্বর সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম হয়ে যাবে, অপশানগুলো ভালো করে দেখবে, রাইট অ্যান্সার কোনটা হবে কমেন্ট সেকশানে জানাতে পারো। সঠিক অ্যান্সার হয়ে যাবে পদ্মজা নাইডু, অপশান নম্বর ডি রাইট অ্যান্সার।
অবশ্যই সকলে শেষ পর্যন্ত ক্লাসটি কিন্তু দেখার চেষ্টা করবে, সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্টগুলোই নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন? সবথেকে বেশি দিন থাকা মুখ্যমন্ত্রীর নাম কোনটা হবে? এখানে অপশান রয়েছে চারটে, রাইট অ্যান্সার হয়ে যাবে জ্যোতি বসু। জ্যোতি বসু তিনি পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, আমাদের চিফ মিনিস্টার কিন্তু তিনি ছিলেন। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন কে? তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার কে পেয়েছেন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ সমানভাবে। তো পশ্চিমবঙ্গ থেকে অস্কার পুরস্কার প্রথম পেয়েছিলেন সত্যজিৎ রায়। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যটি এটি কবে গঠিত হয়েছিল? তো পশ্চিমবঙ্গ রাজ্য যেটা গঠন করা হয়েছিল 1947 সালে। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? পশ্চিমবঙ্গের আগের নাম যেটা ছিল কোনটা? এখানে যেটা দেখতে পাচ্ছ বার্মা, এটা তো আমাদের কার নাম ছিল? অবশ্যই মায়ানমারের আগের নাম ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের আগের নাম ছিল কিন্তু বঙ্গদেশ। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? তো আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের প্রধান ভাষা রয়েছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা, বেঙ্গলি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানী নাম কি? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে মেছো বিড়াল। অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। আর এই ধরনের প্রশ্ন হয়তো তোমাদের একদমই ইজি মানের লাগতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু আগামী দিনে দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হয়ে যাবে শ্বেতকণ্ঠ যে মাছরাঙা রয়েছে বা সাদা গলা যে মাছরাঙা রয়েছে, সেটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আছে, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে শিউলি। অপশান নাম্বার সি শিউলি পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। পরবর্তী প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের জাতীয় ফল কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় ফল কোনটা? রাইট অ্যান্সার হবে। অপশান চারটে দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আম, যেটা রয়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় ফল। নেক্সট আছে, পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কোনটি? তো অপশান চারটে দেওয়া রয়েছে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ছাতিম। অপশান নাম্বার এ ছাতিম রয়েছে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমি তোমাদের কি বললাম, জাতীয় বললাম হয়তো না, তো জাতীয় নয় কিন্তু এক্ষেত্রে দেখে রাখবে এগুলো রাজ্য পশু, রাজ্য ফল, রাজ্য ফুল, রাজ্য গাছ, ঠিক আছে, এইভাবে দেখে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? পশ্চিমবঙ্গের যে উচ্চতম স্মৃতিসৌধ রয়েছে, অপশান চারটে দেওয়া রয়েছে, তো শহীদ মিনারও রয়েছে, হাজারদুয়ারিও রয়েছে, কুতুব মিনারও রয়েছে, কিন্তু সবথেকে বড় যেটা হাইট রয়েছে উচ্চতম, যার উচ্চতা কত হবে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। অপশান নাম্বার ডি পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধের মধ্যে রয়েছে ফার্স্টে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল অপশান না থাকলে সেক্ষেত্রে শহীদ মিনার কিন্তু রাইট অ্যান্সার হতো, কারণ ওটা সেকেন্ড পজিশনে আছে। নেক্সট, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন? অপশান দেওয়া রয়েছে চারটি, এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে তথা প্রথম বাঙালি বা ভারতের প্রথম নোবেল পুরস্কার কিন্তু পেয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে অর্থাৎ লিটারেচারে তিনি প্রথম নোবেল পুরস্কার পাচ্ছেন গীতাঞ্জলির ক্ষেত্রে। কোন মানে তোমার কাব্যগ্রন্থের জন্য? অবশ্যই গীতাঞ্জলিতে তিনি কিন্তু 1913 সালে সাহিত্যের ক্ষেত্রে গীতাঞ্জলিতে তিনি প্রথম কিন্তু নোবেল পুরস্কার পাচ্ছেন, তা আবার এটা কিন্তু এশিয়ার মধ্যেও প্রথম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পেয়েছিলেন? অবশ্যই তিনি গীতাঞ্জলির জন্য কিন্তু নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন। অপশান নাম্বার সি অমর্ত্য সেন, তিনি প্রথম ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত রয়েছে? পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা রয়েছে 42টি।
অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 42টি কিন্তু পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা রয়েছে এবং সবথেকে বেশি সংখ্যক আমাদের লোকসভার আসন সংখ্যা রয়েছে যে রাজ্যে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। কতগুলো রয়েছে? 80টি কিন্তু উত্তরপ্রদেশের আসন সংখ্যা কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত রয়েছে? পশ্চিমবঙ্গের বিধানসভার আসনের সংখ্যা রয়েছে, অপশান অনুসারে রাইট অ্যান্সার হবে 294টি। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অবশ্যই তোমরা সকলে যারা যারা ক্লাসটি দেখছো একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, শেয়ার করে দেবে সকলে। তো পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটা হয়ে যাবে? অবশ্যই রাইট অ্যান্সার হবে গঙ্গা। গঙ্গা রিভার, যেটা পশ্চিমবঙ্গের প্রধান নদী রয়েছে। নেক্সট আছে, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী হয়ে যাবে তিস্তা। অপশান নাম্বার সি তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। উত্তরবঙ্গের ত্রাসের নদী কিন্তু বলা হয় কোনটাকে? তো অবশ্যই এক্ষেত্রে তিস্তা যেটা রয়েছে এটি কিন্তু উত্তরবঙ্গে ত্রাসের নদী নামে পরিচিত। অলরেডি কিন্তু এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কোন দিকে প্রবেশদ্বার হলো শিলিগুড়ি? অর্থাৎ শিলিগুড়িকে কোন দিকের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো অবশ্যই উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে শিলিগুড়িকে। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিকের গুরুত্বপূর্ণ পিডিএফ, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত টপিক কভার করা রয়েছে। রাজ্যের গ্রুপ সি গ্রুপটির জন্য কিন্তু সমানভাবে এটা গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ সি গ্রুপটির যা সিলেবাস রয়েছে সমস্ত কিছুই কিন্তু জিকে সেকশানে স্ট্যাটিস্টিকে যেগুলো পড়ছে সব এর মধ্যে কভার করা আছে। এখানে সমস্ত টপিকের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে টোটাল 125-এর ওপর টপিকের সংখ্যা রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। টোটাল 125টি এখানে টপিকের সংখ্যা এবং 126টি পেজের সংখ্যা রয়েছে। টপিকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়, স্টেডিয়াম, তাদের ছদ্মনাম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি, এছাড়া সংবিধান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ জিওগ্রাফি, সায়েন্স, এখান থেকে যা যা স্ট্র্যাটেজিকের মধ্যে যেগুলো পড়ে যায় সবই কিন্তু এখানে তোমাদের কভার করা রয়েছে। তো সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং ডিটেলস তোমরা যদি একটু ভিতরের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে সম্পূর্ণ পিডিএফটি কিন্তু কালার একদম ভালোভাবে মাত্রায় দেওয়া রয়েছে এবং A4 সাইজ প্রিন্টেবল ফরম্যাটে এটা তোমরা প্রিন্ট করতে পারবে। টোটাল 126 পেজ সংখ্যা রয়েছে। এই পিডিএফের যে প্রাইস রয়েছে যেটা 249 টাকা ছিল, যেটা তোমরা সকলে 171 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে এটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে। আর এই যে পিডিএফ রয়েছে স্ট্যাটিক জিকে, এখান থেকে অনেক প্রশ্ন WBP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলে অলরেডি চলে এসেছে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপটিতেও আসছে, NTPC-তেও এর আগে এসেছে। এছাড়া যাদের প্রয়োজন কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত টোটালি কমপ্লিট দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের 2 থেকে 3 নম্বর প্রশ্ন এই ইতিহাস থেকে আসবে। আর যাই প্রশ্ন আসুক না কেন এই 80টা পেজের মধ্যে যা ইতিহাসে তথ্য দেওয়া রয়েছে এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? একটা প্রশ্ন কিন্তু এর বাইরে থাকবে না। টোটাল এখানে যা প্রশ্ন রয়েছে তোমাদের সবই পড়তে হবে। 80টা পেজের মধ্যে কমপ্লিট প্রাচীন, মধ্য, আধুনিককে কভার করা রয়েছে, তা আবার পরপর সাল অনুযায়ী, পরপর সিকোয়েন্স অনুসারে দেওয়া রয়েছে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, যেগুলো এক্সামে এসেছে বারবার, সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এই প্রশ্নই কিন্তু তোমাদের আগামী দিনে আবারও আসতে চলেছে। সুতরাং যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিতে পারো। আর এই প্রশ্নটাও কিন্তু অলরেডি তোমাদের চলে এসেছে, ঠিক আছে? পুলিশের লেটেস্ট এই কিছুদিন আগে যে এক্সাম হলো সেখানে, কলকাতা পুলিশে। এছাড়া শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো তোমরা পড়ে গেলে রাজ্যের এক্সামেতে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তোমরা। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে রয়েছে জানুয়ারি থেকে নভেম্বর 2025 পর্যন্ত। আর তোমাদের রেলওয়ে গ্রুপটির কথা যদি বলি, প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিন্তু আসছে। জিকে থেকে যতটা না আসছে তার থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু সকলে দেখতে পাচ্ছে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স যা এখানে দেওয়া রয়েছে এর মধ্যে থেকে সবই আসবে, কারণ প্রতিটি মাসে এখানে 450-র কাছাকাছি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে প্রতিটা মাসে। তোমরা যে কোনো মাসের পিডিএফ কিন্তু নিতে পারবে। প্রতি মাসে 20 টাকা করে তোমরা পিডিএফ পেয়ে যাবে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 2025-এর। ডিসেম্বরটাও কমপ্লিট হলে তখন ডিসেম্বরও পেয়ে যাবে। এছাড়া 2024-এর যদি কারোর প্রয়োজন হয়, ঠিক আছে, 2024-এরটা খুব একটা হয়তো বেশি প্রয়োজন হবে না, যদিও প্রয়োজন হয় তোমরা জিএসটা করে নিতে পারো। আর টোটাল 1200 কোশ্চেন পাবে, 50টা পেজের একটা জিএস, যেটা 80 টাকার মধ্যে টোটাল 2024টা পেয়ে যাবে। এই নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যাদের প্রয়োজন।
কমপ্লিট আমাদের যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো ইম্পর্টেন্ট রয়েছে, তার সাথে কমপ্লিট স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এই তিনটে তো অবশ্যই সকলের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যদি তোমাদের রেলওয়ে এক্সাম দাও তার জন্য এনটিপিসির 2020-21 5,000 প্রশ্ন এটা রয়েছে। 2025 যেটা 47টা শিফট, এখানে শিফট ওয়াইজ নয়, তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এটা রয়েছে 99 টাকা। এছাড়া আরপিএফ এসআই রয়েছে, এটাও সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। এবং কমপ্লিট বায়োলজি থেকে যা যা প্রশ্ন রয়েছে রেলওয়েতে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই টোটালটা রেলওয়ে থেকে ছিল, এবং এসএসসি জিডি কনস্টেবল যারা এক্সাম দেবে তাদের জন্য 2024 এবং 2025 জিকে কোয়েশ্চেনগুলো কিন্তু এটা দেওয়া রয়েছে, তা আবার বাংলা ভাষায় প্রিন্টেবল ফরম্যাটে। এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়ে থাকে কোন নদীকে? অপশান 4টে দেওয়া রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে দামোদর রিভার, যাকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন আছে, দ্বারকেশ্বর এবং শিলাবতীর যে মিলিত প্রবাহ সেটা কী নামে পরিচিত? এক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, অপশান 4টে দেওয়া রয়েছে, রূপনারায়ণ যেটি রয়েছে এটি দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে কিন্তু পরিচিত। পরের প্রশ্ন আছে, কেলেঘাই ও কংসাবতীর যে মিলিত প্রবাহ যেটি কী নামে পরিচিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে হলদি নামে কিন্তু পরিচিত রয়েছে কেলেঘাই এবং কংসাবতীর মিলিত প্রবাহ। পরের প্রশ্ন আছে, কোন নদীতে উজান স্রোত দেখা যায়? উজান স্রোত দেখা যায়, এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সপ্তমুখী, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়ে থাকে কোনটাকে? তো অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, সুন্দরবনের যে আতঙ্কের নদী বলা হয়ে থাকে মাতলা রিভার। মাতলা রিভার যেটা সুন্দরবনের আতঙ্ক বলা হয়ে থাকে এটিকে। আর এখানে আর একটা প্রশ্ন রয়েছে যে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? ক্যানিং যে শহর রয়েছে তাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন যেটা শিয়ালদহ যে রেল স্টেশন রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন। পরের প্রশ্ন, আর এই উত্তর কিন্তু তোমাদের যেহেতু হাওড়াও অপশানে রয়েছে, তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে কিন্তু শিয়ালদা আগে ছিল, কিন্তু এখনও কিন্তু রয়েছে, বাট হাওড়া যদি অপশানে থাকে সেক্ষেত্রে হাওড়াও কিন্তু অ্যান্সার হতে পারে। তো অপশান কিন্তু তোমাদের দুটো একসাথে হয়তো দেবে না, ঠিক আছে, পরীক্ষায়। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম যে রেল স্টেশন রয়েছে সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাওড়া। হাওড়া কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটা? তো দীর্ঘতম রেলওয়ে স্টেশন যেটা খড়গপুর রেলওয়ে জংশন যেটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন। পরবর্তী, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটা? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উচ্চতম রেল স্টেশন যেটা দার্জিলিংয়ের ঘুম যে রেলওয়ে স্টেশন রয়েছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উচ্চতম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে রেল চালু হয়েছে? তো পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কবে রেলওয়ে চালু হচ্ছে? 1854 সালে। 1854 সালে যেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম রেলওয়ে কিন্তু চালু হচ্ছে। 1853 সালে প্রথম কিন্তু রেলওয়ে ব্যবস্থা চালু হয়েছিল বোম্বে থেকে থানে, দীর্ঘ 21 মাইল যাত্রাপথ, যেটা লর্ড ডালহৌসি কিন্তু এটি চালু করেছিলেন, এবং লর্ড ডালহৌসিকে এই জন্য ভারতীয় রেলওয়ের জনক কিন্তু বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থান করছে? তো বৃহত্তম যে চিড়িয়াখানা রয়েছে যেটা পশ্চিমবঙ্গের আলিপুর যে জেলা রয়েছে সেখানে অবস্থান করছে আলিপুর চিড়িয়াখানা, পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা, কলকাতায়। পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থান করছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার যেটা আলিপুরেই অবস্থান করছে। নেক্সট আছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান এটা কোথায় অবস্থান করছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদের উদ্যান যেটা রয়েছে শিবপুরে, অপশান নম্বর বি শিবপুর। অবশ্যই তোমাদের সকলকে বলবো সকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া এর আগেও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশালি তোমাদের কিন্তু যে ক্লাস সেটা কিন্তু চলছে একদম নতুন সিলেবাসকে টার্গেট করে। তোমাদের এক্সাম হয়তো জানুয়ারি মাসে হবে না, একটু টাইম লাগতে পারে, তার জন্য তোমরা হাতে সময় পেয়ে যাবে। অবশ্যই এখানে কিন্তু সমস্ত তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো বা তোমাদের কমপ্লিট সিলেবাস এটা কিন্তু কমপ্লিট করানো হবে এই চ্যানেলে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম এটা বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থান করছে? তো এটা অবস্থান করছে কলকাতায়।
অপশান নাম্বার সি কলকাতায়। পরের প্রশ্ন আছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে মহানন্দা। অপশান নাম্বার বি মহানন্দা রিভার, যেটা উত্তরবঙ্গের দীর্ঘতম রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে? গঙ্গা প্রধান দুটো শাখায় ভাগ হয়ে গেছে, যেটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কোনটি? তো অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে প্রধান যে খাদ্যশস্য রয়েছে যেটা ধান। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয়ে থাকে কোন জেলাকে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, যেটাকে পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয়। এখানে সবথেকে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম? তো ধান উৎপাদনে প্রথম রয়েছে কে? অবশ্যই বর্ধমান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবথেকে বেশি পরিমাণে হয়ে থাকে? তো পশ্চিমবঙ্গে যে ধানের চাষটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে আমন ধান। অপশান নাম্বার সি আমন ধান। ছিটমহল বা 3 বিঘা করিডোর এটা কোথায় অবস্থান করছে? তো ছিটমহল বা 3 বিঘা করিডোর যেটা অবস্থান করছে কোচবিহারে। অপশান নাম্বার ডি কোচবিহার রাইট অ্যান্সার হবে। আর 3 বিঘা করিডোর আমাদের একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইনও রয়েছে, যেটা ভারতের সাথে বাংলাদেশের বাউন্ডারিকে শেয়ার করছে। 3 বিঘা করিডোর, যেটা সবথেকে বৃহত্তম কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার লাইন পাকিস্তানের বাংলাদেশের সাথে ভারতের। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি? তো সবথেকে বেশি পরিমাণে চা উৎপাদন হয়ে থাকে কিন্তু দার্জিলিংয়ে। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয়ে থাকে? তো সবথেকে বেশি কিন্তু তামাকের চাষ হয়ে থাকে কোচবিহারে। পরবর্তী প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি? সবথেকে বেশি পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় সেটা হচ্ছে কয়লা। আর কয়লা কিন্তু তোমাদের 3 ধরনের কয়লা হয়ে থাকে, যেটা হচ্ছে পিট, লিগনাইট, 4 ধরনের হয় পিট, লিগনাইট, বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট। এই অ্যান্থ্রাসাইট কয়লা হচ্ছে সবথেকে উন্নত মানের কয়লা, যেখানে কার্বনের পরিমাণ থাকে প্রায় 90%-এর উপর। এবং এখানে আমাদের ভারতে যেটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস টাইপের যে কয়লাটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভারতে সবথেকে বেশি পাওয়া যায়, যার কার্বনের পরিমাণ 80%-এর কাছাকাছি। আর এটা কিন্তু আমাদের দেখতে হবে যে সবথেকে বেশি আমাদের কয়লা পরিমাণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দামোদর উপত্যকা অঞ্চলে। এটাও কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে, যেহেতু অ্যান্থ্রাসাইট সবথেকে উন্নত মানের কয়লা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় সবথেকে উন্নত মানের কয়লা হয়ে যাবে কোনটা? বিটুমিনাস। অপশান নম্বর সি বিটুমিনাস রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন শিল্পাঞ্চলকে কেন্দ্র করে কেন্দ্রকে ভারতের রুট বলা হয়ে থাকে? তো কোন শিল্পাঞ্চলকে বলা হয়ে থাকে ভারতের রুট? অবশ্যই দুর্গাপুর, যেটি রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান নাম্বার এ। নেক্সট আছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? তো পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বা যেটাকে আমরা দমদম এয়ারপোর্ট বলে থাকি কলকাতার, সেটাই কিন্তু আন্তর্জাতিক এয়ারপোর্টের মধ্যে পড়ছে ভারতে। এছাড়া আমাদের দেখতে হবে পরবর্তী প্রশ্ন কী আছে, পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত? অবশ্যই সুন্দরবন, যেটা রয়েছে 4টে অপশানের মধ্যে সুন্দরবন কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে। তোমরা বলবে সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? শুধুমাত্র ওয়ার্ল্ড হেরিটেজে নয়, সুন্দরবন কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের রামসার সাইটের মধ্যেও কিন্তু রয়েছে। পরের প্রশ্ন, আর এগুলো কিন্তু তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা জানো না, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট অলরেডি ডিটেলস স্ট্যাটিক জিকে সহ সমস্ত প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে অলরেডি করানো রয়েছে, চাইলে তোমরা একটু দেখে নিতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায়, আর তোমাদের বলে রাখি এগুলো কিন্তু অলরেডি আমাদের স্ট্যাটিক জিকের যে পিডিএফটা রয়েছে না, সেখানেও কিন্তু সব আমরা দিয়ে রেখেছি। হ্যাঁ, তো তোমরা যদি ওটা নিয়ে নাও তাহলে তোমাদের কোনো কিছু খুঁজতে হবে না। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় বঙ্গোপসাগরকে ছুঁয়েছে, অর্থাৎ কোন জেলাটা যেটা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে? তো রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবশ্যই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, যেটা পশ্চিমবঙ্গের জেলা যেটা বঙ্গোপসাগরকে স্পর্শ করছে। পরের প্রশ্ন,
এই জিনিসগুলো কিন্তু খুব দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কলকাতা পুলিশেও এসেছে প্রশ্ন, ডব্লিউবিতেও এসেছে যে আমাদের যে বর্ডার লাইনগুলো রয়েছে কার সাথে কে সীমানা ভাগ করছে, কোন রাজ্য ভাগ করছে বা ইন্টারন্যাশনাল কোনো দেশ কিন্তু ভাগ করছে কিনা, এগুলো পরীক্ষায় খুব আসছে। আর যদি তোমাদের এই ধরনের ক্লাস চাই বাউন্ডারি লাইন সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে রাখতে পারো, তাহলে আমাদের এই ধরনের ক্লাস খুব শীঘ্রই চলে আসবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করছে কে? তো অপশান 4টে রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে সিঙ্গালীলা শৈলশিরা, যেটা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার তোমরা অলরেডি হয়তো করেই দিয়েছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি করে রাখবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে সকালে যুক্ত হয়ে যাবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের যে এই আজকের ক্লাসের পার্ট 2 অর্থাৎ আরও আমাদের 61 কোয়েশ্চেন রয়েছে, যেগুলি আগামীকাল আমরা দেখে নেব। এখানে সমস্ত আমাদের যে পিডিএফগুলি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে। স্ট্যাটিস্টিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এগুলো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তো দেখতেই পাবে তোমরা, প্রয়োজন মতো তোমরা নিতে পারবে। এবং এখানে কিন্তু তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সমস্ত লিঙ্ক, এবং যে সমস্ত বই তোমাদের সামনেই ফার্স্টেই তোমাদের একদম দেখানো হয়েছে সেই সমস্ত বইয়ের লিঙ্ক, এমনকি ডব্লিউপি কেপির জন্য যে জুতো তোমরা নেবে সেই বইয়ের লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট সেই অপশানে গিয়ে ক্যাম্পাসের হ্যারিকেন যে জুতোটি রয়েছে সেটা কিন্তু তোমাদের যেটা পিকচারে দেখানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা নেওয়ার চেষ্টা করবে, কারণ এই জুতোটা তোমরা যদি পরে প্র্যাকটিসটা করো তাহলে কিন্তু কোনো রকম তোমাদের পায়ে সমস্যা হবে না। মানে দৌড়ানোর সময় অনেকের কিন্তু আছে পায়ে ব্যথা হয় বা অন্যান্য ফুসকা পড়া, ঠিক আছে, বিভিন্ন সমস্যা হয়, তো সেটা কিন্তু তোমাদের কোনো রকমভাবে হবে না, কারণ এর ভিতরে মেমোরি ইনসোল ব্যবহার করা হয়েছে, যেটা একদম তুলোর মতো নরম, ঠিক আছে। আমি নিজে ব্যবহার করি তাই তোমাদের রেকমেন্ড করেছি, বাকিটা তোমাদের ব্যাপার, যার যেটা ইচ্ছা সেটা করতে পারো। আর অবশ্যই পরবর্তী যে কোনো ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে চ্যানেলটিকে, এবং অন্যান্য যদি কোনো কোয়েশ্চেন তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।